প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, আপনি তত বেশি নিজের প্রস্তুতিটিকে অনেক গুছিয়ে নিতে পারবেন, শর্ট করে ফেলতে পারবেন এবং ইংরেজিকে টেক্কা দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ, ফাউন্ডার অফ আলাদা ইংলিশ। আজকে কথা বলবো চিটাগাং ইউনিভার্সিটির এই 2023-24 সালের বিগত বছরের প্রশ্ন এ ইউনিটের। চলুন আমরা শুরু করা যাক। আমরা প্রথমে যদি প্রশ্ন সলভ করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে যে অপশনগুলো দেওয়া আছে এটা একটা ফলো করব, আর একটা হচ্ছে প্রশ্নে যে ইন্ডিকেটর, অর্থাৎ প্রশ্ন থেকে খুব ছোট ছোট নিনজা টেকনিকের মাধ্যমে আপনি ক্ষুদ্র পরিসরে আপনি কিন্তু খুব অল্প সময়ে সলভ করতে পারবেন। চলুন 1 নম্বর প্রশ্ন দেখেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ প্যাশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু ড্যাশ দিস মেডিসিন। এখন এই বাক্যটার কি আপনি অর্থ করতে যাবেন, এটা করতে যাবেন, ওটা করতে যাবেন? না, এগুলোর কোনো দরকার নেই, কারণ আপনার প্রশ্নে কিন্তু সেই পরিমাণ আপনাকে সময় দিবে না যত অল্প সময়ে আপনি সলভ করতে পারেন। তো আমরা এখানে ইন্ডিকেটর হিসেবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন সাজেস্টেড আছে। তো এরকম সাজেস্টেড, প্রপোজড, অ্যাডভাইসড এগুলো হচ্ছে সাবজেক্টিং ওয়ার্ড। এই সাবজেক্টিং ওয়ার্ডের পরে যদি দ্যাট ক্লজ থাকে, কোন ক্লজ থাকে? যদি দ্যাট ক্লজ থাকে আর দ্যাট ক্লজের পরে কোন সাবজেক্ট থাকুক এটা ডাজ নট ম্যাটার। আপনার শুধুমাত্র মাথায় রাখবেন যে এরপরে ভার্বের বেস ফর্ম বলবেন। তাহলে দেখেন এখানে ভি1 আছে টেক, তারপরে ভার্বের সাথে টেক্স, তারপর নট টেক্স, তারপর হচ্ছে টুক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যান্সার কি হবে? অ্যান্সার একদম ইজি। তারপর সেকেন্ড প্রশ্ন দেখেন, ড্যাশ দ্য ইয়ার 2009 এন্ড বলছে 2014 আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ চিটাগাং। এখানে দেখেন 2009 এবং 14 সালের মধ্যে, 2009 এবং 14 সালের মধ্যে এটা বোঝালে আমরা দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসাই। তাহলে এখানে দেখেন ফ্রম, ফ্রম অর্থ হচ্ছে থেকে, সিন্স যেহেতু বিটুইন, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, বোথ মানে উভয়। তার মানে একটা জিনিস খেয়াল করেন, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বলবে, আর দুইয়ের যদি অধিক বোঝায় তাহলে কিন্তু অ্যামং বলবে। 3 নম্বর প্রশ্ন দেখেন, গ্লোবাল ওয়ার্মিং ড্যাশ বাই এমিশনস অফ গ্রিনহাউস গ্যাস। এখানে দেখেন যে গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে কি হয়েছে? গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন তো যে এটার কারণে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। এখানকার সাবজেক্ট কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, সাবজেক্ট কি? গ্লোবাল ওয়ার্মিং। এখন আমাকে এটা একটু বলেন, গ্লোবাল ওয়ার্মিং একটু মন দিয়ে খেয়াল করেন, বৈশ্বিক উষ্ণায়ন। আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়ন কি নিজে নিজে ঘটে? না, নিজে নিজে ঘটে না, সেটা অন্য কারণে ঘটে, যেমন গ্রিন হাউস গ্যাসের কারণে এটা কিন্তু ঘটে থাকে। তার মানে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করে নাই। সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করবে না তখন সাবজেক্ট হবে প্যাসিভ হবে। প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভি3। তাহলে এখানে দেখেন আমরা কোথায় কোথায় অ্যান্সার বলবে, কষ্ট হবে না কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই। তারপর দেখেন ইজ অকার্ড, ইজ কস্ট, হ্যাজ কস্ট। এখানে মেইন কথা হচ্ছে কি যে এটা কিন্তু একটা কারণ বুঝিয়েছে, কারণ বুঝালে কজ বলবে। তাহলে দেখেন আমরা অলরেডি সি এবং সি ডি অলরেডি বাদ যাচ্ছে। তাহলে এখন ইজ অকার্ড হবে না ইজ কস্ট হবে? কারণে বোঝালে আমরা কি বোঝাবো? কস্ট লিখবো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তো এভাবে কিন্তু আপনি অপশন বাদ দিয়ে দিয়ে আনসার করতে পারবেন। 4 নাম্বার দেখেন, রানা গেভ আপ ফুটবল হোয়েন হি বিকেম ইনজুরিড। এখানে দেখেন গেভ আপ, গেভ আপ এর পরে হচ্ছে কি আপের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তার মানে দেখেন প্লেইং, টু প্লে, প্লেড। তাহলে এই যে এখানে দেখেন প্লেইং, বুঝতে পারছেন? মাথায় একটা জিনিস মাথায় রাখবেন, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র একটা প্রিপোজিশন সেটা হচ্ছে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তবে কিছু ফ্রেজ আছে যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, হ্যাঁ, বি গেট ইউজ টু, বি ইউজ টু বা গেট ইউজ টু, এই শব্দগুলো থাকলে এদের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে টু থাকা সত্ত্বেও, কারণ ওগুলো ফ্রেজ। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু কিন্তু একা একা বসতে পারে না, উইথ আ ভিউ এক আলাদা বা টু আলাদা বসতে পারে না। এই জন্য এগুলো একটা ফ্রেজ, ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এখানে দেখেন আপ আছে, তার মানে কি হবে? প্লেইং। তারপরে 5 দেখেন, the candles have been blown by the wind. wind মানে হচ্ছে বাতাস। আমরা প্রত্যেকে জানি যে বাতাসের কারণে কি যে ক্যান্ডেল, মোমবাতিগুলো নিভে গেছে। এখানে একটু জিনিস মাথায় রাখবেন, ব্লো আউট, ব্লো আউট, ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে নিভে যাওয়া। তার মানে এটা কি যে ব্লো আউট হবে, এটা কি হয়ে যাবে? ব্লো আউট। এরপর দেখেন, if I had not studied hard I dash the admission test. এখানে দেখেন ইফ ক্লজ আছে। কোন ক্লজ আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ক্লজ। একটা জিনিস মাথায় রাখবেন, যদি বাক্যে ইফ ক্লজ থাকে, আবার বলছি যদি বাক্যে ইফ ক্লজ থাকে তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের 4 প্রকার, 4 প্রকারের মধ্যে আমরা জানি হ্যাড প্লাস ভি3, হ্যাড স্টাডিড, হ্যাড নট স্টাডিড। এখানে দেখেন হ্যাড প্লাস ভি3 থাকলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে বসে উড হ্যাভ প্লাস ভি3। তার মানে দেখেন এই নাম্বারটা বাদ,
তারপর দেখেন সি নাম্বারটা বাদ, তাহলে आंसर কি হতে পারে বি উড নট হ্যাভ ফেলড। ওকে, তারপর ডি উড নট হ্যাভ পাসড। এখন বি এবং ডি এর মধ্যে আপনি কম্পেয়ারটা বোঝেন। একটু অর্থতে যাই। ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড, যদি আমি মনোযোগ সহকারে পড়াশোনা না করতাম তাহলে কি করতাম না, বলছে আই উড নট দ্য অ্যাডমিশন টেস্ট, আমি পরীক্ষায় কি করতে পারতাম না, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমি কি উড নট হ্যাভ পাসড, বলছে পাস করতে পারতাম না। তার মানে এখানে বুঝেন বিষয়টা, এখানে কিন্তু বিষয়টা যদি এমন হয়, যদি আমি মনোযোগ সহকারে পড়াশোনা না করতাম আমি বলছে আমি ফেল করতে পারতাম না। এখন আপনি কঠোর সুন্দর পড়াশোনা মনোযোগ সহকারে ভালো করে পড়াশোনা করছেন, আমি কি ফেল করার জন্য? তার মানে বিটার সাথে অর্থের সাথেই যায় না, বিটা কি অর্থের সাথে যায় না, आंसर কি হবে would not have passed। এটা একদম হিসাব যে হ্যাড প্লাস ভি3 থাকলে চোখ বন্ধ করে দিবেন, উড হ্যাভ প্লাস ভি3, যেহেতু এটা নেগেটিভ এই জন্য নট ইউজ হয়েছে। তারপর দেখেন 7 নাম্বার, ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য সিটিজ। আচ্ছা আমাকে একটু বলেন তো, দা এবং অন অফ দা থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি এক সিলেবাল হলে সেটার সাথে ইএসটি যুক্ত হয়, আর যদি একের অধিক বোঝায় সেটার সাথে কি যুক্ত হয়, মোস্ট যুক্ত হয়। তাহলে দেখেন এখানে আছে বিজি, তো বিজি হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বললাম পজিটিভ, তারপর দেখেন মোস্ট বিজিয়েস্ট হয় না, কারণ এটা তো এক সিলেবাল হলে অনলি বিজিয়েস্ট হয়, মোস্ট বিজিয়েস্ট হয় না। তার মানে বি নাম্বার স্ট্রাকচার গতই ভুল, সি নাম্বার মোর বিজি তো হবেই না, আর ডি নাম্বার তাহলে অ্যান্সার। তাহলে যে এক সিলেবাল বিজিয়েস্ট, কিন্তু একের অধিক যেমন বিউটিফুল 3 সিলেবাল তখন কিন্তু মোস্ট বিউটিফুল হইতো। এখানে দেখেন বিজিয়েস্ট, টলেস্ট, টল একবারই বলা যায়, বিজিয়েস্ট একবারই বলা যায়, এগুলোর ক্ষেত্রে কি যুক্ত হবে, ইএসটি যুক্ত হবে। তারপর দেখুন দ্য ক্যান্ডিডেট ওয়াজ নার্ভাস টু স্পিক, একটা স্ট্রাকচার ছিল টু অ্যাডজেক্টিভ টু, তার মানে এখানে দেখেন তো নার্ভাস কি আছে অ্যাডজেক্টিভ, তারপর এখানে দেখেন কি আছে টু আছে, তার মানে আগে বলবে টু বলবে, তাহলে आंसर কোনটা হবে, आंसर হবে ডি নাম্বারটা। आंसर কি হবে, आंसर ডি নাম্বারটা, টু অ্যাডজেক্টিভ টু। তারপর দেখেন ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট ড্যামেজ ওয়াজ ভেরি সিরিয়াস, আন্ডারলাইন্ড ওয়ার্ড ক্যান বি রিপ্লেসড মিন্স ওই এভিডেন্ট এর পরিবর্তে আরেকটা শব্দ বসানো যায়, অর্থটা সেম হতে হবে। যেমন এভিডেন্ট, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট, বলছে এটা স্পষ্ট যে ক্ষতি বলছে খুবই গুরুতর। এখন এখানে স্পষ্ট, এভিডেন্ট মানে কি স্পষ্ট, আনসার্টেন বলছে অনিশ্চিত, ইনভিজিবল এখানে আমরা বলতে পারি অদৃশ্য, হিডেন লুকানো, অবভিয়াস মানে কি স্পষ্ট, তাহলে এভিডেন্টের পরিবর্তে আমরা কি দিতে পারি, অবভিয়াস। তারপরে দেখেন 10, রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ ইন দ্য ডেইলি স্টার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য পজিশন। আপনি প্রশ্ন দেখে ঘাবড়ে যেতে পারেন, বাট এত ঘাবড়ানোর দরকার নাই, আগে প্রশ্নে আসি। দেখেন অপশন আছে পাবলিশড, ওয়াজ পাবলিশড, হুইজ পাবলিশড, পাবলিশ। বলছে পাবলিশ অর্থ কি, প্রকাশিত হয়, ইন দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয় ইওর অ্যাডভার্টাইজমেন্ট, বলছে আপনার বিজ্ঞাপন, ইন রেসপন্সে আপনার বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায়, বলছে ডেইলি স্টারে প্রকাশিত আপনার পত্রিকায়, বলছে আপনার বিজ্ঞাপন প্রতিক্রিয়ায় আমি কি করলাম, আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি কি করলাম অ্যাপ্লাই করলাম ফর অন অফ দ্য পজিশন, বলছে যে কোন একটা পদের জন্য আমি কি করলাম, একটা পদের জন্য আবেদন করলাম। এখন বোঝেন আবেদন কখন করি, আপনার লাইক ধরুন চট্টগ্রাম ইউনিভার্সিটি সার্কুলার ছাড়ছে, আগে তো সার্কুলার হয়েছে, আগে তো বিজ্ঞাপন হয়েছে, তারপরে তো আপনি অ্যাপ্লাই করছেন, তার মানে অতীতকালের ঘটনা বোঝালে কি হবে, ভিটি হবে, পাস্ট ইনডিফিনিট, তাহলে आंसर কি হবে, পাবলিশড। आंसर কি হবে, পাবলিশড। ওয়াজ পাবলিশড হবে না, হুইজ পাবলিশড তো প্রশ্নে আসে না, আর প্রেজেন্ট তো হবেই না। তারপরে দেখেন দিস ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড। আচ্ছা আমাকে একটু বলেন তো কোন বাক্যটি ভুল, কোন ওয়ার্ডটি ভুল। তাহলে দেখেন হেডেক বানান ঠিক আছে, মাইজর এটাও ঠিক আছে, রিকমেন্ড এটাও ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টের এই যে রেস্টুরেন্ট বলছে রেস্টুরেন্ট, হ্যাঁ এখানে যদি আমরা দেখি যে এখানে কি আছে, ই আছে, এই ই এর পরিবর্তে আপনি এ দিতে হবে, তাহলে এটার অ্যান্সার কি হবে, আমরা যদি একটু খেয়াল করি এই বাক্যটা ভুল, শুধু রেস্টুরেন্ট এই বাক্যটার মধ্যে কি ই এর পরিবর্তে কি হবে, এ হবে, বা ওয়ার্ডটা সঠিক হইতো, কিন্তু এখানে এ নাই, এজন্য এটা ভুল। তাহলে ভুল অ্যান্সার কোনটা, ভুল হচ্ছে ডি নাম্বারটা, ভুল হচ্ছে কোনটা, ডি নাম্বারটা হচ্ছে ভুল। পরে দেখেন দ্য ডিরেক্টর সেইড দ্যাট হি, তাহলে এখানে একটু আমরা যদি একটু খেয়াল করি এই বাক্যটা কি আছে, দেখেন এই বাক্যে আমরা প্রশ্নে না গিয়ে অপশনে আসি, এই দেখেন বাক্যে ফর আছে, আমরা জানি কোন বাক্যে যদি ফর বা সিন্স থাকে সেই ক্ষেত্রে আপনি কি পাস্ট পারফেক্ট টেন্স দিবেন। এখন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভি3, তাহলে নিউ শুধু ভি2 হবে না। তারপর দেখেন হ্যাজ নোন, এখানে পাস্ট পারফেক্ট না, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট হবে না। তারপর হ্যাড নোন, এই যে হ্যাড প্লাস ভি3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে সি নাম্বারটা রাইট।
আর ডি দেখেন হ্যাজ টু নো বলতে কোনো শব্দ নাই, হ্যাজ টু নো বলতে এটা হ্যাজের পরে V3 বসে, ঠিক আছে, হ্যাজের পরে V3 বসে, তার মানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা রাইট। আমরা এখানে বুঝতে পারলাম কি যে ফর বা সিন্স থাকলে পারফেক্ট টেন্স হয়। আই নিড সাম বুকস, আই নিড সাম বুকস, এখানে দেখেন আমার কিছু বই দরকার, তাই না, এটা কিন্তু ট্যাগ কোশ্চেন থেকে আসে। ট্যাগ কোশ্চেনের প্রশ্ন একটু মাথায় রাখবেন, এখানে ভার্ব হচ্ছে নিড, ভার্ব হচ্ছে কি নিড, আমরা জানি ভার্ব যেহেতু নিড, তার মানে এই বাক্যটা একটা জিনিস মাথায় রাখবেন, এই বাক্যটা কি হবে, এই বাক্যটা কিন্তু পজিটিভ, আবার বলছি এই বাক্যটা কিন্তু পজিটিভ, তার মানে ট্যাগ কোশ্চেনে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়, এটাই তো নিয়ম। তার মানে কি আপনি একটা জিনিস খেয়াল করেন, যেহেতু পজিটিভ তার মানে নিড আই, বি নাম্বারটা অলরেডি হবে না, বি নাম্বারটা অলরেডি হবে না। এরপরে দেখেন নাম্বার আই, নিডের পরে এখানে যেহেতু ভার্ব, নিডের কারণে নিড কখনো আসবে না, এর ক্ষেত্রে ডু ডিড ডাজ চলে আসবে। যেহেতু নিড, এই নিডটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল আছে, এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস নাই, তার মানে ডাজ হবে না। এখানে আবার দেখেন ডিড, এটা কি পাস্ট টেন্স আছে, পাস্ট হবে না, তার মানে এখানে একমাত্র হবে ডোন্ট আই, ডোন্ট আই, অ্যান্সার কি হবে ডোন্ট আই, তার ওন্ট আই তো হবেই না। মানে আমরা বুঝতে পারছি নিড এখানে ভার্ব, এই ভার্বের পরিবর্তে আমরা কি দেব, ডোন্ট আই। তারপর দেখেন বলছে ক্লাইমেটোলজিস্ট আর বলছে অফ দ্য ভিউ অ্যাফরেস্টেশন, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন, আর ডিফরেস্টেশন মানে হচ্ছে বন কাটা, প্রোটেক্ট আস, বলছে বলছে জলবায়ুবিদরা কি বলেছেন, তারা কি করেছেন যে বনায়ন, কি বলছে বনায়ন করলে, বনায়ন আমাদের কি করতে পারে, রক্ষা করতে পারে কি থেকে, আমরা বলতে পারি ফ্রম ডিস্ট্রয়েড, ফ্রম হ্যাভিং ডিস্ট্রয়েড, ফর বিং ডিস্ট্রয়েড, এখানে হবে ফ্রম বিং ডিস্ট্রয়েড, বলছে ধ্বংস হতে রক্ষা করতে পারে, ফ্রম বিং ডিস্ট্রয়েড মানে কি ধ্বংস হতে রক্ষা করতে পারে, এটা হচ্ছে ডি নাম্বারটা রাইট আনসার। নাইদার মিলি নর লিলি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এখন এখানে দেখেন বা বিষয়টা হচ্ছে আমরা যদি বলি নাইদার কি আছে, এখানে দেখেন নাইদার আর এখানে আছে নর, এরকম কিছু শব্দ আছে নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর, এই যে অর নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। এখানে দেখেন কি আছে, লিলি আছে, এখানে কি আছে, লিলি আছে, তাহলে লিলি অনুযায়ী সাবজেক্ট বসাইতে হবে, এখানে কি আর হবে, নো, কারণ লিলি একটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি হ্যাভ হবে, নো, তার মানে এ নাম্বার সি নাম্বার হবে না। এখন আসে ইজ বা হ্যাজ, এখানে যদি লিলি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটা কি হবে, এখানে বলবে ইজ বলবে, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে ইজ। তার মানে বুঝতে পারছেন মিলি অথবা লিলি বলছে কেউই এই জবের জন্য কে যোগ্যতা সম্পূর্ণ নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের প্রশ্ন সলভ। আপনারা যদি বলেন তাহলে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা এই প্রিভিয়াস কোশ্চেন সলভের উপর প্রতিনিয়ত আমরা কি ভিডিও আপলোড দেব এই ফেসবুক গ্রুপ এবং আমাদের পেজ ইউটিউব চ্যানেলগুলোতে। তো আপনারা যদি চান তাহলে আমরা প্রতিনিয়ত করতে পারি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনার যদি ক্লাসটি ভালো লাগে এবং আগ্রহী হন অবশ্যই কমেন্টে জানাবেন যে পরবর্তী ভিডিও চান কিনা, এবং আপনার বন্ধু বান্ধবদেরকে মেনশন দেন নিজের টাইম লাইনে এবং সবাইকে আজকের ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আর আপনাদের রেসপন্সের উপর পরবর্তী ভিডিও আসবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।